এই ঘটনাটি আজ থেকে প্রায় ৩২ বছর আগের ঘটনা। গ্রামের ছেলে সাহেব আলীর সঙ্গে ঘটা এক অদ্ভুত অলৌকিক ঘটনা, যা শুনলে আপনারা সকলে চমকে যাবেন। সাহেব আলীর সঙ্গে একটা জিন এবং পরীর দেখা হয়েছিল, যে জিন পরী সাহেব আলীর জীবন সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। সাহেব আলী জিনটাকে কিভাবে পেয়েছিল এবং কিভাবে পরীর সঙ্গে প্রেম হয় সেটা শুনতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে মিজু আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা সরাসরি সাহেব আলীর জীবনের ঘটনায় চলে যাই। তখনকার গ্রাম অঞ্চল ছিল বেশ অনুন্নত এবং বিদ্যুৎহীন। বেশিরভাগ গ্রামেই বিদ্যুৎ ছিল না তখন, এবং মানুষজন দারিদ্রতার সীমালি নিচে দিয়ে বসবাস করত। ঠিক সেরকমই একজন লোক ছিল সাহেব আলী। সাহেব আলীর বাপ মা কেউই ছিল না। তার বয়স ছিল ২২ কি ২৩ বছর। সেই বয়সে সে তার দাদির সঙ্গে খেত, আর তার যে ঘর ছিল সেটাও ভাঙাচোরা এবং এক প্রকার জীর্ণশীর্ণ মাটির একটা ঘর ছিল। চারিদিক দিয়ে পাটকাঠির বেড়া দেওয়া, উপরে সোনের ঘর আর নিচে মাটি। এরকম একটা জীর্ণশীর্ণ ঘরে সাহেব আলী থাকত। সাহেব আলী দিনমজুর, মাঠে ঘাটা এসব করেই তার দিন কাটত। বর্ষার সময় সে একটা জাল নিয়ে সবসময় বিলে পড়ে থাকত এবং সেই মাছ যা পেত সেগুলো বাজারে বিক্রি করে এই টুকটাক তার জীবন এরকমভাবে চলে আসছিল। সে তার দাদির সঙ্গে খেত, যার কারণে ওই বাজার সদাই তার নিজেরই করা লাগত। তার দাদা তখন বেঁচে ছিল না, আর অন্যান্য চাচা যারা ছিল তারা তার দাদিকে ঠিক ওরকমভাবে দেখত না বা খেতেও দিত না। সাহেব আলী তার দাদিকে খেতে দিত, আর তার দাদি রান্নাবান্না করে সাহেব আলীকে খাওয়াতো। এরকম করে সাহেব আলীর জীবন ছোটবেলা থেকে বড় হয়েছে। ছোটবেলা বলতে তার বয়স যখন ১৫-১৬ তখনই তার বাবা মা দুজন মারা যায়। এর আগে সর্বপ্রথম বাবা মরে, তারপর তার মা মারা যায়, এবং সাহেব আলী এরকমভাবেই একজন হতদরিদ্র এতিম ছেলে, যে কিনা পুকুরের পাশে মানে নদীর ধারে একটা ছোট্ট ঘরের ভিতরে থাকে। তার পাশেই আর একটা ঘর আছে, যে ঘরে তার দাদি থাকে। আর তাছাড়া তার চাচারা ভালো জায়গায় থাকে। তার চাচারা নিজেও তাকে ঠকিয়েছে। সব মিলে সাহেব আলীর সঙ্গে সেদিন ঘটনাটা ঘটে, যেদিন সাহেব আলী কাজ থেকে বাড়িতে ফিরছিল। সাধারণত সে দিনমজুর বা এদিক ওদিকে যে কাজ পেত সেই কাজই করতে চলে যেত। তো সে একটা রাস্তার কাজ পেয়েছিল অনেক দূরে। সেই গ্রামটা ছিল তাদের গ্রাম থেকে প্রায় ৭-৮ গ্রাম পরে এবং বেশ খানিকটা দূরে। কাজটা ছিল বেশ কষ্টকর। সাহেব আলীর কাকা যখন বললেন যে ওরকম জায়গায় যেতে হবে, তুই যাবি নাকি, তো সে রাজি হয়ে গেল। রাজির একপাশে সে সেই জায়গা পর্যন্ত পৌঁছালো যেখানে মূলত রাস্তার কাজটা হচ্ছিল। সেখানে প্রায় সপ্তাহখানেক সে কাজ করল। কাজ করার এক পর্যায়ে সে দেখতে পেল মূলত সেখানে খাওয়া দাওয়ার সবকিছু ঠিকঠাক থাকলেও বেতনটা ঠিকঠাক মতো দিচ্ছে না। সাহেব আলী অনেক করে চেয়েছে যে আমার বেতনের টাকা লাগবে, কারণ আমার বাড়িতে টাকা পাঠাইতে হবে, একবার দাদিরে দেখে আসতে হবে, কারণ দাদি একা একা রয়েছে, নিশ্চয় তাকে খাওয়ান দাওয়ান কেউ দিচ্ছে না। তো যাই হোক, রাস্তার কাজই তেনারা মোটামুটি ২-৩ দিনের টাকা দিলেন। পুরো সপ্তাহে যে টাকা হয়েছে সেটা দিলেন না। বললেন যে ঠিক আছে, তোরে টাকা দিব, কিন্তু একটু অপেক্ষা কর। এক প্রকার সাহেব আলী ঝগড়া করে ২-৩ দিনের টাকা জোগাড় করল। করে এসে ওই দিন কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি থেকে আসার জন্য রওনা দিল। মূলত তার তো টাকার প্রয়োজন, কারণ বাড়িতে দাদির কাছে আসতে হবে, আর দাদির কাছে না আসলে তো দাদিকে সে খাওয়াতে পারবে না। আর একা একা কী করছে সেসব নিয়ে সে শঙ্কিত ছিল। যাই হোক, দিনের টাকা বেশ ভালো টাকাই পেয়েছে। সে এতগুলো টাকা সে নিয়ে তখন বাড়িতে আসলো। বাড়িতে আসার পথেই হচ্ছে গিয়ে রাত্রেবেলা আবার তাকে ফিরে যেতে হবে। সে যেহেতু কাজ শেষ করে বিকেলবেলা রওনা দিয়েছিল, সেহেতু সে সেখানকার হাটে এসে পৌঁছালো সন্ধ্যার পরপর। সেখান থেকে হাট থেকে বাজার সদাই করে আর কিছু টাকা নিয়ে সে দাদির কাছে চলে গেল, এবং বাড়িতে এসে দেখল যে তার দাদি তখনও না খেয়ে শুয়ে আছে। যেটা ভেবেছিল ঠিক তাই, কারণ তার চাচারা তার দাদিকে খাবার দেয়নি। আর দাদি গিয়ে চেয়েছিল একদিন চাচি নাকি খাবার দেয়নি বলে দাদি আর তার কাছে যায়নি। আর বাড়িতে চাল ডাল কিছু ছিলও না। আমি তখন দাদিকে বললাম, আচ্ছা ঠিক আছে দাদি, তাহলে আমি খাবার এবং চাল ডাল সব কিছু কিনে দিয়ে যাচ্ছি, আর তোমার হাতে কিছু টাকা দিয়ে যাচ্ছি। আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসছি, ওখানে তো সম্পূর্ণ টাকা দেয় নাই। মোটামুটি ১ মাসের কাজ, আমাকে ওখানে ১ মাস থাকতে হবে, আমি তো বাড়িতেও আসতে পারবো না। আর ১ মাস পরে তখন আমি আবার আসবো, ঠিক আছে? আর মাঝখানে আগামী সপ্তাহে টাকা পেলে আবার তোমার সঙ্গে দেখা করে যাব, এই টাকাগুলো তুমি রাখো। তো দাদির হাতে সাহেব আলী কিছু টাকা দিল, এবং সেই সাথে ১ সপ্তাহ বাজার সদাই করে দিয়ে সে তখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দাদিকে বলল যে আজকে আমাকে ফিরে যেতে হবে, আগামীকালকে কাজ আছে, যেহেতু রাত্রেবেলা ওখানে পৌঁছে যাব। তো দাদি তখন বলল, এত রাত্রেবেলায় তুই কীভাবে যাবি, না কোনো গাড়ি ঘোড়া পাবি না কোনো কিছু। তো তারপর সাহেব আলী বলল যে আর বেশি দূরের রাস্তা না, তো এই তো ২-৩টা গ্রাম পরে আমি চলে যেতে পারবো, তুই ঘুমা, ঠিক আছে? তারপর সাহেব আলী দাদিকে ঘুম পাড়িয়ে রেখে রাত তখন ১০টা সাড়ে ১০টা হবে, ঘর থেকে বের হয়ে গেল সেদিকে যাওয়ার উদ্দেশ্যে। ওই সময়টাতে গ্রাম্য পরিবেশ ছিল বেশ অন্ধকারময়। বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ ছিল না, আর যেসব বাড়িতে বিদ্যুৎ ছিল সেসব বাড়িতে আগেভাগেই লাইটমিট বন্ধ করে দিয়ে তারা ঘুমিয়ে পড়ত। আর গ্রামাঞ্চল আর সাহেব আলীদের ওই গ্রামাঞ্চল ছিল আরও বেশি অনুন্নত, সেহেতু ওরকম একটা জায়গায় সে এরকম লাইট এবং আলো পাবে সেটা অস্বাভাবিক বিষয়। তবে জ্যোৎস্না
জ্যোৎস্নারাত ছিল বলে তার যেতে কোনো সমস্যা ছিল না, সে একা একা চলে যেতে পারবে। সাহেব আলী যেহেতু গ্রামের ছেলে ছিল, সেহেতু তার ওরকম কোনো সমস্যা ছিল না যে সে ভয় পাবে বা এরকম কোনো কিছু। সে এসব বিষয়ে ভয় পেত না। একা একা অনেক রাত হয়েছে, অনেক জায়গায় গিয়েছে সাহেব আলী। সেদিক দিয়ে যাচ্ছিল এবং তাদের বাজার পার হয়ে যখন একটু সামনে গেল, সেখানে যাওয়ার পর দেখল যে দুইজন লোক দাঁড়ায় আছে এবং তারা সামনের রাস্তা পর্যন্ত যাবে। তো সাহেব আলী তাদের সঙ্গে গিয়ে সামনের রাস্তা পর্যন্ত গেল। কিন্তু সে যে রাস্তায় যাবে সে রাস্তা হচ্ছে গিয়ে মূলত তাকে হেঁটেই যেতে হবে, কারণ ওই রাস্তাটা ছিল হচ্ছে কাঁচা রাস্তা। ওই দিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া বা অন্য কোনো কিছু যায় না, ভ্যানও যায় না। তো যাই হোক, সে সামনের বাজার পর্যন্ত ভ্যান পেয়ে গেল এবং সেই ভ্যানে করে সে বাজার পর্যন্ত গিয়েছিল। আর সেই সময়টাতে ভ্যান এতটা অ্যাভেলেবেল পাওয়া যেত না, তবে ওনারা কোনো একটা জায়গা থেকে আসছিল, সেখান থেকে সাহেব আলীকে নিয়ে সামনের বাজার পর্যন্ত নিয়ে গিয়েছে। কিছুটা পথ কম হয়েছিল, আর ওই সময়টাতে এমন পরিবেশ ছিল যে ভ্যান খুব কম মানুষের কাছে ছিল যারা কিনা ভ্যান চালাতো, এবং জনজীবন ছিল খুব অনুন্নত। গরুর গাড়িতে বেশিরভাগ সময় মানুষজন এটাও টানা নেওয়া করত। তো যাই হোক, সেখানে নেওয়ার পর সাহেব আলী তখন সামনের দিকে এগোতে শুরু করলেন। ওখান থেকে আরও 2-3 কিলোমিটার হেঁটে তাকে সামনের দিকে যেতে হবে। যে রাস্তাটা মূলত ধরে সে যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে পাকা হবে এবং এই মাথা পর্যন্ত আসবে। তো সেহেতু সে ওই রাস্তা ধরে যেতে শুরু করলো এবং অনেকটা পথ যেতে হবে। 2 কিলোমিটার দূর থেকে পাকা হওয়া শুরু হয়েছে। তো ওই রাস্তার পাড়ে ছিল হচ্ছে খাল পাড় ছিল। তো ওই খাল পাড়ে রাস্তাটা ছিল বেশ ঘাস দিয়ে ভরে এবং মসৃণ। তো এই পাশ পর্যন্ত এখন পর্যন্ত রাস্তার কাজ শুরু হয় নাই, যার কারণে এখন এখানে মাটি, কাদা এবং ঘাস রয়েছে। তো তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আসমানের জ্যোৎস্নাটা অনেকটা ঢেকে গিয়েছে। তো সাহেব বলে কি করবে বুঝতে না পেরে খুব দ্রুত যাচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে জ্যোৎস্না যদি ঢেকে যায় তাহলে তো সে যেতে পারবে না, বৃষ্টি আসলে ভেসে যেতে হবে। তো সে যেতে শুরু করলো। তো যেতে যেতে খাল পার হয়ে যখন একটা পোলের কাছে আসলো, সেই পোলের কাছে হচ্ছে ডান পাশে একটা বিরাট জঙ্গল আছে, আর বা পাশে হচ্ছে এই পোল পার হয়ে ওই পাশে রাস্তায় যেতে হবে। তো সে যখন ওখানে আসলো, আসার সঙ্গে সঙ্গে সে খেয়াল করলো যে দূরে বাগানের ভেতর থেকে কোনো একটা জিনিস শব্দ করতে করতে তার দিকে আগায় আসতেছে। তো সে জিনিসটা যখন তার দিকে আগায় আসলো, তো সে দেখলো একটা বানরের মতো জিনিস, তবে সেটা বান নাকি অন্য কিছু জানে না। তবে সাহেব আলীর গায়ের ওপর তখন সেই জিনিসটা লাফ দিয়ে পড়ল, এবং লাফ দিয়ে পড়ার এক পর্যায়ে আরও কয়েকটা জন্তু সাহেব আলীর দিকে ছুটে আসতে শুরু করলো। এবং সেই জন্তুগুলো ছিল অনেকটা ভয়ঙ্কর, এবং তাদের হাত পা ছিল 6-7টা করে, এবং তারা মানুষ নাকি পশু নাকি অন্য কিছু, কোনো কিছু বোঝার উপায় ছিল না, কারণ তাদের চেহারার অবয়ব ছিল মানুষের মতো, শরীরের অবয়ব ছিল কোনো পশুর মতো। এবং তারা সাহেব আলীর ওপর আক্রমণ করলো। তো সাহেব আলী তখন পড়ে গেল, এবং দূরে সেই জিনিসটা, যে জিনিসটা প্রথমে এসে তার উপর পড়েছিল বানরের মতো দেখতে, সেই জিনিসটা দূরে গিয়ে ওখানে একটা গাছের সঙ্গে বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল আর কি। সে এক প্রকার তালগোল হারিয়ে ওখানে গিয়ে বাড়ি খেয়েছে। আর যেই জিনিসগুলো আমার উপর হামলা করেছিল, সেই জিনিসগুলো আমাকেই তো এক প্রকার ধরে ফেলেছে এবং আশেপাশে দিয়ে আমাকে কামড়াতে শুরু করেছে। তখন আমি তাদেরকে এক প্রকার পাশে থেকে একটা লাঠি দিয়ে মেরে সেখান থেকে ভাগালাম, এবং আমার তখন এত পরিমাণ ভয় লাগছিল যে হাত পা কাঁপাকাঁপি করতেছিল। তো সেই মুহূর্তে আমি দেখলাম সেই জিনিসটা সেখানে শুয়ে আছে, এবং আমি যখন সেই জিনিসটার কাছে গেলাম, খেয়াল করলাম যে সে, আমি এতক্ষণ যে জিনিসটা দেখছিলাম যে বানরের মতো জিনিস, তবে দূর থেকে মনে হচ্ছিল যে কোনো মানুষের অবয়ব এবং কোনো মানুষ শুয়ে আছে, কারণ হচ্ছে ওই জায়গাটা অনেক দূরে ছিল, আমি যেখানে উপরে ছিলাম সেখান থেকে দূরে। তখন আমার হাতে বেশ খানিকটা ক্ষত হয়েছে, কারণ হচ্ছে ওরা আমার আক্রমণ করেছিল, যেহেতু আমার হাতে দাগ দুগ লেগেছে। তো তখন আমি হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই জিনিসটার কাছাকাছি যেতে চাই, এবং ঠিক সেই মুহূর্তে ওই জিনিসটা অন্য একটা পশুর রূপ ধারণ করে। সেটা হচ্ছে বিড়াল বা শিয়াল এরকম জাতীয় কোনো পশুর রূপ ধারণ করে, এবং সেখান থেকে দৌড় মেরে পালিয়ে যায়, এবং যাওয়ার সময় আমার দিকে কয়েকবার তাকায়। তো সেটা যখন আমি দেখি, আমার তখন এত পরিমাণ ভয় লাগে যে আমি সেখান থেকে দৌড়ে সেই ব্রিজ পার হয়ে, পুল পার হয়ে, আমি সেখান থেকে, আমাদের যে কাজের সাইট আছে ওখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা হবে, সে 1/2 কিলোমিটার রাস্তা দৌড়ে আমি আসি, এবং এসে হাঁপাতে হাঁপাতে তখন সেখানে আমি বসে পড়ি, প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সকলে তখন আমাকে ডেকে বলে যে কি হয়েছে এবং এত কোত্থেকে আসলি। তো আমার এক বন্ধু সেখানে কাজ করতো, ও তখন বলল যে ও বাড়িতে গেছিল, ওর দাদির কাছে গেছিল, আর ওই বন্ধুরও 3 দিনের টাকা দিছিল। ও টাকা নিয়ে আমি তখন গেছিলাম দাদির কাছে, যেখানে গিয়ে কোনো কিছুটা করা যায় কিনা। তো যাই হোক, আমি তখন সেখানে অসুস্থ হয়ে পড়ি, এবং আমার চোখে মুখে পানি ছাটানোর পরে আমি তখন বলি যে এরকম জিনিস দেখছি। তখন হাতের আঁচড় দিকে ওরা বুঝতে পারে যে কোনো জিনিস আমার উপর আক্রমণ করছিল, এবং ওই জায়গাটা যে ভালো না সেটা ওখানকার এক লোক বলল, ওখানে যারা কাজ করতো ওই গ্রামের, ওই জায়গাটা ভালো না, ওই জায়গাটা একটু দোষান টাইপের, হিন্দু এলাকা তো একটু ঘন জঙ্গল টাইপের জায়গা, আর ওই জায়গায় একটু খারাপ আর কি, ওই জায়গাতে রাত্রেবেলা কেউ যাতায়াত করে না। তো এটা শোনার পরে তখন আমি কিন্তু ভয় পেলাম, এবং ভয় পাওয়ার পরে আমার বন্ধু আমাকে নিয়ে গেল ঘরের ভিতরে। তারপর ওখানে স্যাবলন ছিল, ওই যে বড় আমাদের ম্যানেজার ছিল, সেই ম্যানেজার স্যাবলন এনে দিল। তারপর স্যাবলন লাগালাম। এক পর্যায়ে লাগানোর পরে তখন হচ্ছে গিয়ে আমাকে সেই ঘরের ভিতর নিয়ে শোয়ানো হলো, এবং রাত্রেবেলা আমার কাছে বারবার কেন যেন মনে হচ্ছিল যে ওই জিনিসটা আমাকে ফলো করছে বা আমাকে দেখছে। আমার কয়েকবার ঘুল ভেঙে গেছে। তো আমার বন্ধু আমাকে বলছে যে কোনো কিছু না, ঘুমা, তুই মনে ভয় পাইছিস কোনো কিছু দেখে। তো আমরা ঘুমাইতাম হচ্ছে তাঁবুর ভিতরে, ওখানে তাঁবু করে দেওয়া ছিল, সেই তাঁবুর ভিতরে আমরা শুইতাম। তো ওরকম একটা জায়গায় খোলামেলা চারিপাশে, তাঁবুর বাইরে থেকে সবকিছু দেখা যায়। তো ওইখানে ঘুমাতে, এবং আমার কাছে মনে হতো যে তাঁবুর দরজা মানে হচ্ছে যেখানে আমরা যদি ঢুকি ওখানে কেউ একজন দাঁড়ায় আছে এবং আমাদেরকে দেখতেছে। তো ওই মুহূর্তে আমি আসলে ভয়ই পাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে ভয় না পাওয়ার কোনো উপায় নেই।
তো পরের দিন সকাল হলো এবং সারা দিন আমি ওই জিনিসটার কথা ভাবতে লাগলাম যে জিনিসটা কি, আমার বন্ধুকে বলতে লাগলাম। তো বন্ধু তখন বলল যে এসব নিয়ে তোর ভাবার দরকার নাই, যা হইছে হইছে, এসব নিয়ে ভাবলে বেশি ভাবি তুই। তো যাই কাজ করলাম, প্রথম 2-3 দিন কোনো সমস্যা হলো না। তৃতীয় দিনের মাথায় আমাদের হচ্ছে কি ওই তাঁবুটা সরায় ওখানে একটা টিনের চালার ঘর মতো করে দিল, চারিপাশে খোলা আর হচ্ছে উপরে হচ্ছে টিন। আর যেহেতু বৃষ্টি তেমন হচ্ছিল না, হালকা হালকা বৃষ্টির সময় ছিল, সেহেতু ওই তাঁবুগুলোকে দিয়ে চারপাশে ঘিরে দিল আর কি, যাতে করে বৃষ্টির পানি ওদের গায়ে না লাগে। তো আমরা কামলা ছিলাম মোট হচ্ছে গিয়ে 17 জন 18 জন, ওদের জন্য 18 জনের জন্য 2টা ঘর। তো 2টা ঘরে আমরা ভাগ ভাগ করে থাকতাম। তো আমি যে ঘরটায় ঘুমাতাম সেই পাশে হচ্ছে কি জানলা ছিল এবং ওই পাশ থেকে বাইরে দেখা যেত। তো আমি প্রথম 2 দিন কোনো সমস্যা দেখিনি বা কোনো কিছু মনে হয়নি এবং সেই জিনিসগুলো ভুলেও গেলাম আমি। তো ওই দিন রাত্রে থেকে আমি তখন বাইরের দিকে তাকালে আমি অদ্ভুত সব জিনিস দেখতে পাই, যে রাত্রেবেলা কেউ একজন আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। প্রথম প্রথম মনে হচ্ছিল যে জিনিসগুলো স্বপ্ন, কারণ ঘুম ভেঙে আমি বাইরে তাকালে তখন কিছু দেখতে পেতাম না। কিন্তু পরবর্তীতে আমি যখন চোখ খুলে বাইরে তাকাতাম তখন সত্যি সত্যি দেখতাম যে বাইরে কেউ হাঁটাচলা করতেছে। এবং প্রথম প্রথম কয়েকদিন নুপুরের শব্দ পাই, নুপুরে কেউ নুপুর পরে আমার আশেপাশে দিয়ে হাঁটতেছে। তা আমি ভয় পেয়ে তখন আমি সিট চেঞ্জ করি এই পাশে চলে আসি। তো ওই সময় থেকে তো জানলার বাইরে আরও সুন্দর স্পষ্ট করে দেখা যাচ্ছিল। তো আমি দেখি যে জানলার গ্রিল ধরে, গ্রিল বলতে জানলার যে চটা দিয়ে বানানো, সেই চটা ধরে কেউ দাঁড়ায় আছে এবং সেই চটা ধরে দাঁড়ায় আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। তখন আমি ভয় চিৎকার দিয়ে উঠি এবং আমার বন্ধু বলে যে কি হয়েছে। তা আমি তখন বলি যে ওরকম একটা জিনিস দেখছি এখানে। তখন বললো যে তোর মাথাটা গেছে, তুই এখানে হয়তো তোকে আর কাজ করা যাবে না বেশি দিন। তো যাই হোক, সেখানে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রায় সপ্তাহখানিকের মতো কাজ করে অসুস্থ হয়ে গেলাম এক পর্যায়ে। তখন বন্ধু বলল কিছু, তুই তাহলে বাড়িতে চলে যা, এখানে থেকে বা কি করবি, তুই বাড়িতে যা, আর এখানে অসুস্থ থাকলে তো থেকেও কোনো কাজ নেই। আমি দেখি মালিকের কাছ থেকে টাকা জোগাড় করে তোর যে কয় টাকা হয়েছে আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। তো মালিকের সঙ্গে কথা বলার এক পর্যায়ে মালিক কথা কাটাকাটি করলো, টাকা পয়সা দিবে না বলল। তো যাই হোক, পরবর্তীতে অনেক সকালে রিকোয়েস্ট করার পরে বলল আচ্ছা ঠিক আছে, তারপর টাকা দিয়ে আমাকে হচ্ছে এখান থেকে বিদায় করলো। তবে একদিনের টাকা দেয় নাই, বলল কি যে গতকালকে টাকা ওঠাবি না, কয় পরে এসে নিয়ে যাও। তো আমাকে আমার বন্ধু বাড়িতে দিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর আমার শরীরে প্রচণ্ড জ্বর, কারণে ভয় পাইছি জিনিসটা দেখে। আমার দাদি তখন বলল যে তুই এরকম কিসের জন্য রাতবেলা সেদিনকে যেতে গেলি, তোকে বললাম কিছু সকালবেলা যাস, সকালে গেলে কিচ্ছু হইতো না, গাড়ি কোথাও পেয়ে যাইতি। তা আমি তখন বললাম যে সেই রাস্তা তো আমাকে হেঁটেই যেতে হইতো তাই না, আমি তো গাড়ি পাইছিলামই। তো দাদি তখন ভীষণ কান্নাকাটি করতে করতে বলল যে কিসে আসর করলো তোরে, কিসে ধরলো। আবার দাদি বলতেছে যে তোরে জেনে ধরলো কিনা। তো আমাদের ওই সময়টাতে এরকম একটা সিস্টেম ছিল যে কোনো কিছু হলেও বলতো জেনে ধরছে। তো দাদি সেটাই বলে যে তোরে জেনে ধরছে এবং জিন তোর পিছু ছাড়বে না। তো এরকম বলতে লাগলো। তা আমি তখন বল দাদি তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কিসের জন্য, তুমি আমার জ্বর হইছে, জ্বর সেরে যাবে, আর জ্বর সারা হলে আমি আমার কাজে যাব সেখানে। তো দাদি বলল যে কোনোভাবে তোকে ওখানে যেতে দিব না রে, তুই এখন এখানে থেকে কাজ করবি আর রাত্রেবেলা তুই বাইলা বের হবি না। তো দাদি আমাকে খুব ভালোবাসতো সেটা আমি জানি, এবং তিনি যে আমাকে সেখান থেকে যেতে নিষেধ করছেন এই কারণে নিষেধ করছেন যে যদি আমি সেখানে গিয়ে আমাকে জেন ধরে নিয়ে যায়। এই বিষয়ে দাদি খুব ভয় ছিল আর কি, খুব ভয় পাইতো। তো যাই হোক, এক মুহূর্তে আমি তখন প্রায় 2-3 দিন পরে সুস্থ হলাম। তো সুস্থ হওয়ার পরে দাদি তখন বলল যে আর কোথাও কাজে যাইতে হবে না, দিনের বেলা তুই এখানে কামলা খাট, দরকার হইলে এখন সামনে ধানের সিজন আসতেছে, তুই দরকার হলে ধান লাগা, তুই এখানে ভালো করতে পারবি, তুই এটা কর। তো দাদির কথা শুনে মাঠে কামলা দিতে শুরু করলাম। তো এরকম করে সারাদিন মাঠে কামলা দিয়ে রাত্রেবেলা বাসায় আসতাম, এসে ঘুমাইতাম। তো এইখানে আসার পর প্রথম 2 দিন তো যখন আমার জ্বর ছিল তখন তো আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু তৃতীয় দিনের মাথা থেকে সমস্যা হতে শুরু করলো। তা আমি তো একলা ঘরে ঘুমাইতাম, পুরো ঘরের ভিতরে। তো ওই ঘরের ভিতরে আমি অদ্ভুত সব সুঘ্রাণ পেতাম। এই হঠাৎ বেলি ফুলের সুঘ্রাণ, এই হঠাৎ অন্য ফুলের সুঘ্রাণ, মানে মাঝে মধ্যে শুধুমাত্র ঘ্রাণ পরিবর্তন হতো। কেন হতো এটা আমি জানি না, এরকম অদ্ভুত জিনিস এটাকে আমি কখনো দেখি নাই। মানে ঘ্রাণ পরিবর্তন হবে কিসের জন্য, আমার ঘরের আশেপাশে তো কোনো ফুল গাছও নাই যে সেখানে ঘ্রাণ আসবে। তো যাই হোক, ওই দিন রাত্রেবেলা যেদিন হচ্ছে বেশি ঘ্রাণ পাচ্ছিলাম, ঘ্রাণে আমার না ঘুম ভেঙে যায় নাকে আসার সঙ্গে সঙ্গেই। এবং ঘুম থেকে উঠে আমি যখন আমার দক্ষিণের জানলার দিকে তাকাই, দক্ষিণ সাইডে জানলা খুলে রাখতাম, কারণ হচ্ছে এদিক দিয়ে বাতাস আসতো। আর ওই সময় তো বিদ্যুৎ ছিল না, যেহেতু তাড়াতাড়ি সবাই ঘুমায় যেত, আর বাতাসের ব্যবস্থা বাইরে থেকেই ছিল। তো আমি যখন তাকালাম দেখলাম যে ঠিক আগের মতো কোনো একটা চকচকে কোনো একটা বস্তু, একটা মেয়ে মনে হচ্ছিল, সে আমার জানলার বাইরে দাঁড়ায় আছে। তার পরনে হচ্ছে সালোয়ার কামিজ নীল রঙের, এবং তাকে দেখতে অনেক সুন্দর, সেটাই আমার কাছে মনে হলো প্রথম দেখায়। তো আমি যখন সেদিকে তাকালাম, সে এক পলক আমার দিকে তাকিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেল। তো আমি তখন নিজে চোখে বিশ্বাস করতে পারছিলাম যে এটা সত্য নাকি মিথ্যা। তো আমি তখন জানালার কাছে এসে জানালাটা টেনে দিলাম। তো টেনে দেওয়ার পরে আমি জানি না যে এরকম একটা ঘটনা ওদিনকে আমার সঙ্গে কেন ঘটবে বা কিসের জন্য, আমি সেটা বলতে পারবো না। তবে এটাই ঘটেছিল। আমি শুয়ে আছি, শুয়ে থাকার এক পর্যায়ে আমি খেয়াল করলাম আমার ঘুম ভেঙে গেল।
অনেক কষ্ট করে ঘুমানোর পরে ঘুম ভেঙে দেখলাম কি যে সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়ায় আছে এবং স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার পরনে সেই সালোয়ার কামিলি, সেই নীল রঙের, তার গায়ে আলো জ্বলছে, সেই একই রকম মেয়ে, তার চোখের সেই একই রকমের মায়া, সেই সব কিছু। আমি তখন উঠে পেছনে সরে গেলাম এবং তখন আমার লুঙ্গি পরা ছিল, লুঙ্গি এবং স্যান্ডগেঞ্জি, লুঙ্গিটা প্রায় পড়লে যাওয়ার মতো অবস্থা। আমি লুঙ্গি সামলে তখন পেছনে গিয়ে বললাম যে আপনি কে এবং আপনি আমার ঘরের ভিতর কিভাবে আসছেন? আমি পেছনে ভয় পেয়ে গেছিলাম এবং চিৎকার দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমার গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। এটা কিসের জন্য আমি জানি না, তবে কোনোভাবেই শব্দ বের করতে পারছিলাম না। তখন সেই মেয়েটি আমাকে বলল যে তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না, সেই শুরুর দিন থেকে তুমি ভয় পেয়ে যাচ্ছ, চুপচাপ এখানে বসো। এক প্রকার ধমকের সুরে আমাকে বলতে লাগলো যে চুপচাপ বসো, কোনো প্রকার ভয় পাওয়া বা কোনো এরকম কোনো কিছু করবা না, চুপচাপ এখানে বসো, নাহলে কিন্তু একবার ধরে মাইট দিব। তো এই কথা বলার পর আমি তখন চুপ হয়ে গেলাম এবং সে আমাকে বলল যে আমি কি তোমাকে ক্ষতি করছি বা তোমাকে মারছি, ধরে তোমাকে কি আমি কোনো কিছু করছি? তাহলে তো ভয় পাচ্ছ কিসের জন্য? তা আমি তখন ভয়ে ভয়ে বললাম যে আপনি কে এবং আপনি এখানে কি চাচ্ছেন? আপনি ঘরে কিভাবে আসলেন? তো ওই সময়ের ঘরটা এরকম ছিল যে ধাক্কা দিলেই হয়তো ঘরের দরজা খুলে যাবে। তো আমি হারিকেনের আমোটা খানিকটা বাড়ালাম, বাড়ানোর পর দেখলাম যে না, এখানে ঘরের ভিতরে দরজাটা আটকানো, আর তার গা দিয়ে যে আলোটা জ্বলছিল সে আলো থেকেই সমস্ত কিছু বোঝা হচ্ছিল। ওই প্রথমবার দেখার পরে আমার ভীষণ ভয় লাগছিল বলে হারিকেনটা হালকা একটু ডিম করে দিয়ে ঘুমিয়েছিলাম। তো পরবর্তীতে তার শরীরের যে আলো, সে আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে, আবার হারিকেনের আলো একদম ডিম দেখা যাচ্ছিল। তো তারপর সেই মেয়েটি বলল যে আসলে তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে, কিন্তু তুমি যেরকমভাবে ভয় পেয়ে একদম এটা ওটা মাথায় করে নিচ্ছ, তাতে করে তোমার সঙ্গে দেখা করার উপায় আছে? তা আমি তখন বললাম যে কিন্তু আপনি কে? আপনি তো সেটা বললেন না যে আপনি কি এবং আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চান, আপনি কোত্থেকে আসছেন, কিসের জন্য আমার এখানে এসেছেন, সেটা তো আপনি বলবেন, তাই না? তো তারপর সেই মেয়েটি বলল যে আমি একটা জিন, সমস্যা তোমার, তারপরও আবার সেরকমভাবে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। এই কথা শুনে তখন তো আমার একদম অবস্থা খারাপ এবং আমি তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই, আমার তখন সেন্স থাকে না এবং আমার ওরকমভাবে শুয়ে আছে। তো যাই হোক, কতক্ষণ পরে সেন্স করেছে আমি জানি না, আমি চোখ খুলে দেখি কি যে মেয়েটা তখনও আমার সেই ঘরে একটা চেয়ার ছিল, চেয়ারটা হচ্ছে মেলা থেকে কিনছিলাম, তো সেই চেয়ারের উপর বসে আছে এবং আমার দিকে তাকায় আছে। তো তখন আমি প্রথম মনে করছিলাম যে স্বপ্ন, পরে ঘুম থেকে উঠে দেখি সত্যি সত্যি না, স্বপ্ন না, এটা সত্যি। এবং আমার ঘরের ভিতরে সেই অলৌকিক আলোটা তখনও জ্বলছে, মেয়েটার শরীর থেকে আলো বের হচ্ছে, সে একটা পাকিস্তানি ড্রেস পরে আছে, এত চমৎকার লাগছে তাকে দেখতে। তো তখন আমি তাকে বললাম যে আপনি কে এবং আমার কাছে কি চাচ্ছেন? আপনি সত্যি সত্যি একটা জিন? তো মেয়েটি তখন বলল যে কেন, বিশ্বাস হচ্ছে না? আমার শরীরে আলো জ্বলছে, আমি অদৃশ্য হয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তাই বলে সে আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। তো এটা দেখার পর তখন আমি বললাম বিশ্বাস হয়েছে, আপনি আমার সামনে আসুন, কিন্তু আপনি কি চাচ্ছেন আমার কাছে? তো মেয়েটা তখন অদৃশ্য হয়ে তখন বলতে লাগলো যে আমি তোমার কাছে কিছুই চাচ্ছি না। তারপর আমি আবার বললাম যে কিছু চাচ্ছেন না, তাহলে আমার কাছে কেন এসেছেন? তো পরি মেয়েটা পাশ থেকে আবার বলে উঠল, তাকে দেখা যাচ্ছিল না, বলে উঠল যে আমি এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে, কিন্তু সেটা কি আর পারছি? তোমাকে তো হাতের নাগালই পাচ্ছি না। এরপর আমি তখন বললাম যে কি বলছেন আপনি, আমাকে ধন্যবাদ জানাতে এসেছেন মানে? আর আপনি একজন জিন হয়ে আমার সঙ্গে দেখা করতে কেন এসেছেন? জিনরা তো সাধারণত মানুষকে দেখা দেয় না। আমার দাদি বলেছে যে জিনরা না কেন খারাপ হয়, সেই জিনরা মানুষকে তুলে নিয়ে যায়, মানুষের ক্ষতি করে। তো এই কথা শুনে মেয়েটা হেসে দিল, হেসে দিয়ে তখন সে দৃশ্যমান হলো এবং সে যেখানে বসেছিল তার ঠিক অপোজিট সাইডে আমার পাশে একটা কাছে এসে বসে আছে এবং সে তখন কথা বলেনি, তার গায়ের সুবান্ধা সম্পূর্ণ রুমে একই রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সে তখন বলল যে এরকম জঘন্য কথা তোমাকে কে বলেছে? জিনেরা কাউকে কোনো ক্ষতি করে না যতক্ষণ না পর্যন্ত মানুষ জিনকে ক্ষতি করে। আর তুমি কি কখনো দেখেছ যে কোনো জিন মানুষের কাছে এসে মানুষের ক্ষতি করে বা মানুষের কাছে আসে? মানুষেরাই তো জিনদেরকে ডেকে নিয়ে আসে। অনেক শয়তান এবং তান্ত্রিক আছে যারা কিনা মানুষের জিনের ক্ষতি করার চেষ্টা করে। তো সেটা কি ঠিক না? সেটা কিন্তু অবশ্যই ঠিক না। তারপর আমি বললাম যে এটা ঠিক না, মানুষ অনেক সময় জিনকে অনেক সময় মানুষের কাছে এসে মানুষকে তুলে নিয়ে যায়, তো সেটা তো আমি জানি, তাই না? তো পরীরা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে তুমি তো জিজ্ঞেস করলে আমার কাছে যে আমি তোমার কাছে কেন এসেছি। তোমার কাছে আসার কিছু কারণ আছে, ধন্যবাদ দেওয়ার কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে গিয়ে তুমি সেদিনকে আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে রক্ষা করেছিলে, যে শয়তানগুলো আমার পিছু নিয়েছিল, এবং ওদেরকে আমি পেলে একদম সাইজ করে দিব। সেদিনকে একা পেয়েছিল, তো এই জন্যই মূলত এরকমটা আমার সঙ্গে করতে পেরেছিল। তবে এরপর থেকে ওদের সঙ্গে আর কোনো কিছু নিয়ে গ্যাঞ্জাম বাঁধলে কোনো রেহাই নেই, সেদিনকে একা পেয়েছিল।
এরপর আমি বললাম যে সেদিনকে একা পেয়েছিল মানে বুঝতে পারিনি। তখন সেই পরীটি বলল যে সেদিন আমাদের কয়েকজন শত্রুর সঙ্গে দেখা হয়েছিল। ওদের মধ্যে থেকে দুজন জিন ছিল। ওরা আমার উপর সবসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। মানে ওর সঙ্গে আমার ঝগড়া ছিল অনেক আগে থেকেই। তো সেদিনকে ওদের সঙ্গে ঝগড়া লেগেছিল এবং এক প্রকার ওরা আমাকে মারার জন্য এসেছিল, ক্ষতি করার জন্য এসেছিল। তবে সেদিনকে তুমি মাঝখানে চলে আসো, এবং মাঝখানে আসার পর ওদের সঙ্গে বলতে আমি পারতাম না, মাইরি খেয়ে যেতাম এবং কোনো একটা ক্ষতি করতো আমার। তবে সেই ঈদ থেকে আমি বেঁচে গিয়েছি এবং তুমি সেদিনকে আমাকে এখান থেকে তবে তোমার শরীরে বেশ খানিকটা ক্ষত হয়েছিল, সেটা আমি দেখেছি, কিন্তু তোমার কাছে আসতে পারিনি। তোমার কথাগুলো ঠিক করব কিভাবে বলো? এই কথা বলার পর আমি বললাম যে আমার কথা ঠিক করা লাগবে না, আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখে সত্যি আমার ভয় লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে যে তাদের কথাই ঠিক, আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন এবং নিয়ে গেলে আর কোনোদিন দিয়ে যাবেন না। তখন সেই মেয়েটি বলল যে তুমি কোন সমস্যা যে তোমাকে আমি নিয়ে যাব? আর আমাদের এখানে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। আমি এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে গিয়ে দেখা করার জন্য। তো মেয়েটার বাতিক ছিল অনেক বেশি। বাতিক বলতে অনেক গলার জোর ছিল এবং সাধারণত অন্যান্য মেয়েদের মতো না, একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের রাগী মেয়ে মনে হলো। তো তখন সে বলল যে যাই হোক, তোমাকে ধন্যবাদ দেওয়ার ছিল, ধন্যবাদ দিয়ে আমি এখন চলে যাই, ঠিক আছে? আর দেখি তোমার হাতটা দেখে দাও তো। তো হাত সে এক প্রকার জোর করে আমার কাছ থেকে নিল। মেয়েটার হাত যখন আমাকে স্পর্শ করলো, আমি দেখলাম তার হাত ছিল অত্যাধিক রকমের নরম, এবং এরকম নরম এবং সুন্দরী হাতের আমি কখনো দেখিনি। খুব সাদা, সেই সঙ্গে মেয়েটাও ছিল খুব সাদা এবং খুব সুন্দর। তো আমি তখন মেয়েটাকে বললাম যে আপনি আমার সঙ্গে কাছে এসে আমাকে ধমকাচ্ছেন, আবার আপনি আমাকে এখান থেকে চলে যান, গেলে আমি খুশি হব। তো পরীটা তখন আমার হাত ধরলো এবং হাত ধরা খানিকক্ষণ বাদে খেয়াল করলো আমার হাতে যে ঘাটা ছিল সেই ঘাটা এখান থেকে সেরে গিয়েছে, এবং বলল যে এই ঘা থেকে তুমি মারা যেতে পারতে, শুধুমাত্র এই ঘায়ের কারণেই আমি এখানে এসেছি আর তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। তখন আমি বললাম যে মারা যেতে পারতাম মানে? পরীরা তখন বলল তোমার এই ঘায়ে কিছু ওষুধ লাগিয়ে দিয়েছি, এটা আশা করি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে আগামীকালকের মধ্যেই। আসলে মূলত ওই যে জিনরা আচর দিয়েছিল তোমাকে, ওরা মূলত খারাপ জিন এবং দুষ্টু জিন। ওদের আচরে মানুষ মারা যায় এবং তুমিও মারা যেতে। তো আমি চেয়েছিলাম তোমার সঙ্গে কয়েকদিন ধরে দেখা করব, কিন্তু তুমি যেরকমভাবে ভয় পেয়েছিলে, তোমার কাছে আসার সঙ্গে সঙ্গে তুমি জেগে নিতে, তোমার এত পাতলা ঘুম। যাই হোক, সেটা সেরেছি এবং মূলত এই কারণে তোমার কাছে এসেছিলাম। এবং তোমার যদি আর কখনো কোনো সময় দরকার হয় আমাকে, তাহলে আমাকে ডাক দিও, আমি তোমার কাছে আবার আসব। এবং এখন আমাকে যেতে হবে, ঠিক আছে? তো তাই বলে পরীটা সেখান থেকে ধূপ করে গায়েব হয়ে গেল। মানে হঠাৎ করে বাল্ব নিভে গেলে যেরকম হয়, ঠিক সেরকমভাবেই বাল্ব নিভে যাওয়ার মতো সেখান থেকে চলে গেল। তো তখন আমি বুঝতে পারছিলাম না যে পরীটা আসলে কি চাচ্ছে আমার কাছে। সে কি ওই জন্য এসেছিল? আসলে কয়েকদিন ধরে আমার নিজের শরীরটাও বেশ খারাপ লাগতেছিল। তার মানে কি ওই খারাপ জিন আচর করার ফলে আমার শরীর খারাপ হয়েছিল? কিন্তু পরের দিন যখন ঘুম থেকে উঠলাম, তখন ঠিকই দিব্যি আমার শরীর সুস্থ লাগতেছিল, এবং দেখলাম পরীটার যে তরলটা আমার ওই হাতে এবং কাটা জায়গায় লাগিয়ে দিয়ে গিয়েছিল, সেখানে তরলটা শুকিয়ে ওই ঘাটা একদম সেরে গিয়েছে, মানে টোটালি সেরে গিয়েছে। এটা কিভাবে হলো সেটা আমি বুঝতে পারলাম না। মানে এটা একটা অলৌকিক ব্যাপারের মতো, যে রাতারাতি কারোর ঘা কিভাবে সেরে যায়। ঠিক সেরকমভাবে আমি মনে মনে এটাই হতে লাগলাম যে নিশ্চয়ই এটা পড়ি এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন পড়ি, এবং বলেছে যে কোনো সময় যদি দরকার হয় তাহলে আমাকে ডাকতে। কিন্তু কি বলে ডাকবো সেটাই আমি তার কাছ থেকে শুনি নাই, সে তো চলে গেল। তো যাই হোক, এরকম করে ওদিন তো কাটলো। তারপরে প্রায় মাসখানেক সময় মাঝখানে কেটে গেল। আমি আর পরীটা আমাকে প্রয়োজন হয়নি, বা তার প্রয়োজন না হওয়ার কারণে আমি তাকে আর ডাকিনি এবং তার সঙ্গে আমি আর দেখাও করিনি। তো যাই হোক, পরীটা চলে গেল এবং আমার মনের মধ্যে একটা সংখ্যা ছিল যে ওই পরী যদি আবার আসে তাহলেও আমাকে নিয়ে যাবে। এবং দাদি যে কথা বলতো, মানে আমার ভয় ছিল। আমি পরীদের সম্পর্কে নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি যে মানুষকে নিয়ে যে আর ফেরত দিয়ে যায় না। এই বিষয়েও ওর প্রতি আমার অন্যরকম একটা ভয় লাগা কাজ করতো এবং অন্যরকমভাবে ছিল বিষয়টা আর কি, যার কারণে তার সঙ্গে আমি আর দেখাও করিনি, তাকে আর ডাকও দিইনি সেদিনকে চলে যাওয়ার পরে। তো এর মাসখানেক পরে হঠাৎ করে আমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং তার এক প্রকার তাকে হাসপাতালে যে ভর্তি করব সেই টাকাটা আমার কাছে ছিল না। অনেকের কাছে টাকা চাইছি, কিন্তু কেউ কোনো টাকা দেয় না। যেহেতু আমি একজন মজুর গরিব একটা ছেলে, সেহেতু আমি তো আর ওদের মতো করে টাকা দিয়ে অনেক বড় জায়গায় বা সদর হাসপাতালে চিকিৎসা করতে পারবো না, কারণ ওই সময়টাতে আমার তো জানাশোনা ছিল না, কি যে করব সেটা ভেবে উঠতে পারতেছিলাম না। তো দাদি তখন বলল যে আমার মনে হয় মরণের সময় হয়ে আসছে রে, আমি চলে যাব, এরকম করে দাদি বলতে লাগলো। তো আমি তখন বললাম যে দাদি কিছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। তো এলাকার ডাক্তার এসে দেখে গেছে এবং বলছে যে মৃত্যুর অপেক্ষা করতে হবে, কারণ উনি বৃদ্ধ হয়ে গেছে, তো এখন এই রোগে কোনো কিছু করার নাই। তবে ডাক্তার যেটা হাতুড়ে ডাক্তার, উনি সেটা ভুল বলছে, কারণ এই রোগের চিকিৎসা হয়তো ঢাকা শহরে গেলে পাওয়া যেত, কিন্তু ঢাকা শহরে গিয়ে দাদিকে দেখানোর মতো টাকা বা অর্থকরী সময় আমার কাছে ছিল না যে তাকে আমি ঢাকা শহরে গিয়ে দেখাবো। ঢাকায় গেলে সরকারি হাসপাতালে ভর্তি হলে হয়তো এই রোগের নিরাময় হতো, কিন্তু সেখানে যাওয়া আসা একটা থাকা খাওয়ার খরচ যেটা আছে, সেই খরচটা আমার কাছে ছিল না। তো আমি তখন বারান্দায় বসে এক প্রকার কান্নাকাটি করতেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমার সেই পরীটার কথা মনে হলো। দাদি তখন ঘরের ভিতরে শুয়ে কাঁকড়াচ্ছে কুকড়াচ্ছে। তো আমি তখন পরীটার কথা মনে হলো যে পরীটা তো আমাকে বলেছিল যে যদি কোনো সমস্যায় পড়ি তাহলে ডাকে যেন ডাক দিতে, সে যদি আসবে এরকম। তো আমি তখন পরীটার কথা ভাবতে লাগলাম, মনে মনে বলতে লাগলাম যে পরী, তুমি যদি আসতে তাহলে হয়তো ভালো হতো। তুমি আমাকে সেদিন
যেরকম সুস্থ করে তুলেছিলে আমার দাদির আজকে খুব বিপদ, আমার দাদিকে সুস্থ করে তুলতে হবে। তো এরকম করে আমি তখন বিলাপ বলতে লাগলাম এবং খুব জোরে বললাম যে পরি তুমি আসো, ওনার কাছে আমাকে দেখা দাও, কারণ আমার দাদি খুব অসুস্থ, আমার দাদির হেল্প দরকার, উনি হয়তো বাঁচবেন না। উনি হয়তো এই কথা বলতেই তখন আমি দেখলাম যে আশপাশে কেউ নেই এবং সঙ্গে সঙ্গে আসার কথা যেহেতু বলেছিল যে নাম ধরলে ডাকলে আসবে। তো তখন আমি সেখানে বেশ খানিকক্ষণ বসে থাকলাম, কিন্তু কারোর কোনো দেখা পেলাম না। তো অনেকক্ষণ পরে তখন আমি আমার নিজের ঘরে ঘুমাতে গেলাম। ওদিনকে হচ্ছে নিজের ঘরে শুয়েছিলাম আর দাদি তো তার নিজের কক্ষে ছিল। আসলে দাদির এরকম কষ্ট দেখাও যাচ্ছিল না, প্রায় 10-12 দিন ধরে সেরকমভাবে অসুস্থ, কিন্তু ওদিনকে খুব বেশি অসুস্থ ছিল এবং তাকে আমি কোথাও নিয়ে যেতে পারতেছিলাম না। তো আমার এলাকার ডাক্তার বলছে যে উনি আর বাঁচবেন না, ওনাকে এরকমভাবেই রাখতে হবে। তো সেই রাত্রেবেলা আমি যখন ঘুমাই যাই ওইখানে বারান্দায়, আমার নিজের কক্ষের বারান্দায় যখন ঘুমাই যাই, তো তখন হচ্ছে সে পরীটা আসে এবং এসে আমাকে ডেকে তোলে। তো আমি তখন উঠি এবং উঠে বলার পরে বলে কি যে কি হয়েছে, এখানে শুয়ে আছেন কিসের জন্য, আপনি আমাকে ডাকছেন কিসের জন্য? তো আমি তখন বললাম যে আমার এখন খুব বিপদ, আমি কি করব কিছু ভেবে উঠতে পারতেছি না। তো বলল যে কি বিপদ? এরপর আমি বললাম যে আমার দাদি খুব অসুস্থ, আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আমাকে কিছু টাকা পয়সা এনে দিতে পারবা? তো সেই জিন মেয়েটা বলল যে আমি টাকা পয়সা কোত্থেকে এনে দিব, আমাদের কি টাকায় বিনিময় হয় যে তোমাকে আমি টাকা এনে দিব? তো তার মেজাজ সবসময় খারাপ থাকে, কেন খারাপ থাকে আমি জানি না। প্রথম তখনও তার মেজাজ খারাপ, এখনও তার মেজাজ খারাপ, এবং সে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার দাদির কি হয়েছে আমি একটু দেখে আসি। তো তখন সে আমাকে সঙ্গে করে আমার দাদির কাছে গেল। তো দাদি তখন বেশ অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তো তখন দাদি ওই মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে চমকে গেল। কেন চমকে গেল জানি না, দাদিরা অনেক পুরাতন জামানার মানুষ, তারা জিন পরে চিনতে পারে কিনা সেটাও আমার জানা নেই। চমকে গিয়ে তখন হচ্ছে গিয়ে সে উঠে পড়ল, উঠে মানে ওই শরীরের অবস্থায় সে উঠে পেছনে সরে গেল। বলল কি যে তুই একে কোত্থেকে নিয়ে আসছিস, এ তো কোনো মানুষ না, এ হচ্ছে অন্য কোনো জিনিস, আমি দেখে বুঝতে পারতেছি। তো দাদি আমার এই জিনিসগুলো বুঝতো কীভাবে আমি জানি না, তিনি সঙ্গে সঙ্গেই বুঝে ফেললেন এবং বোঝার সঙ্গে সঙ্গে বললেন যে এ তো কোনো মানুষ না। আমি বলছিলাম না যে তোর উপর কোনো জেন ভর করছে, এটা নিশ্চয়ই সেই জেনটা। তো দাদি তখন চিৎকার করতে লাগলো। তো আমি তখন দাদির কাছে গিয়ে বললাম, দাদি তুমি ভুল বুঝতেছো, ও জেন ঠিক আছে, কিন্তু ভালো জেন, ও তোমাকে চিকিৎসা করানোর জন্য আসছে। তো দাদি তো কোনোভাবেই সে কোনো কিছুতে তো মানবে না, কোনো কিছু বুঝবে না। তো দাদি প্রকার চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, বলল কি যে ওকে বের হয়ে যেতে বল, ও এখানে আসছে কিসের জন্য? এজন্যই বলছিলাম যে তোর ঘাড়ে কোনো জেন আছে, তুই নিশ্চয়ই ওর সাথে করে নিয়ে আসছিস, কিন্তু ওকে আমার কাছে কেন নিয়ে আসছিস? তো আমি বললাম যে ও তো চিকিৎসা করবো, দাদি তুই এরকম করতেছিস কিসের জন্য? তো এক প্রকার দাদি হচ্ছে কি চিৎকার চেঁচামেচি করতে করতে, যেহেতু সে প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিল, সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই পরীটা বলে যে তোর দাদি তো ভীষণ অদ্ভুত লোক, আমাকে দেখে চিনছে ভালো কথা, কিন্তু সে এরকম চিৎকার চেঁচামেচি করার কি আছে, তাকে তো আমি চিকিৎসা করানোর জন্য নিয়ে আসছি। তো পরী মেয়েটা আসলেই খুব সুন্দর দেখতে, কিন্তু এরকম সুন্দরী একটা পরীর আচরণ বা কথাবার্তা এরকম হতে পারে সেটা আমার জানা ছিল না। তখন সে বলে যে তোর দাদিরে ধর। সে আমাকে তখন তুই 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 করে বলতে শুরু করলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে কোথায় নিয়ে যাবে আমাকে? তো সেই পরীটা বলল যে কোথায় নিয়ে যাবো সেটা তোর ভাবার দরকার নেই, তুই ধরার পরে আমি ধরলাম এবং বলল কি নিবি, নিয়ে জামা কাপড় নিয়ে চল এখান থেকে। তো ও যেটা বলতেছিল আমি সেটা শুনবো, কারণ আমার দাদির চিকিৎসা দরকার। তো সে তখন গোছানোর পর সে আমার হাত ধরলো এবং আমার দাদির হাত ধরলো। ধরার পর সেকেন্ডের মধ্যে দেখলাম আমি সেখান থেকে গায়েব হয়ে গেলাম এবং ন্যানো সেকেন্ডের ভিতরে সেখান থেকে অন্য কোনো একটা জায়গায় চলে আসছি, একটা পাথরের জায়গা। সেই জায়গার ভিতরে একটা ছোট্ট ঘরের মতো, সেই ঘরটাও পাথর দিয়ে তৈরি মনে হচ্ছিল। সেখানের উপর একটা বড় পাথরের উপর আমাদের দিকে শোয়ানো হয়েছে। তো সেই পরীটা হঠাৎ করে সেই ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে গিয়ে একজন বৃদ্ধ লোককে ডেকে নিয়ে আসলো। বৃদ্ধ লোকটা অনেকটা লম্বা এবং কুজো হয়ে গেছে, মানে কুজো হওয়া অবস্থায়ও সে আমার মতো লম্বা এরকম, হ্যাঁ নি? এবং সে একটা লাঠিতে ভর করে আসতেছে। তার কানগুলো বিশাল বড় বড় লম্বা, তার নাকটা একটু ট্যাপা টাইপের, চোখটা একদম ভেতরে ঢুকে গেছে এবং এরকম মানুষ সত্যি আমি কখনো দেখি নাই। তো সে তখন বাইরে দেরে আসলো, বের হয়ে আসার পর তিনি বললেন যে কি ব্যাপার, এই মানুষ দুইটাকে উপর থেকে ধরে নিয়ে আসছিস? তো প্রথমে আমি তাদের ভাষা বুঝতে পারি নাই, পরবর্তীতে ওই মেয়েটা আমাকে বলল যে মানুষ কোত্থেকে নিয়ে আসছি সেটাই বলতেছে। তো ওরা কথা বলা বলি করতে লাগলো। তো এক প্রকার ওই বৃদ্ধ লোকটা আমার দিকে এমনভাবে তাকালো, বৃদ্ধ লোকটার চোখের মনে ছিল একদম ঘোলা এবং সম্পূর্ণ সাদা মনে হবে এরকম, এবং দেখে সত্যি সত্যি ভয় পাওয়ার মতো। তো তখন সেই পরীটা বলল এটা হচ্ছে আমাদের এখানকার খুব পুরাতন একজন বৈদ্য জিন, ইনি চিকিৎসা করে থাকেন। তো আমার মনে হয় যে তোর দাদির চিকিৎসা ইনি করতে পারবে, এবং আমাদের জিন জগতে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত এবং আমরা একদম প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দিয়ে থাকি, আশা করি তোর দাদি ঠিক হয়ে যাবে। তো দাদিকে যেই পাথরের উপর শোয়ানো হয়েছিল সেই পাথরের উপর এসে সেই বৈদ্যটা দেখল, জিন বৈদ্য। তো তিনি বেশ বৃদ্ধ মনে হচ্ছে। তো আমি একটা কৌতূহল জাগলো যে তাকে জিজ্ঞেস করলাম যে এনার বয়স কত। তো তিনি তখন বললেন যে এনার বয়স আছে প্রায় 1600 বছর তো হবেই। আর তখন দাদুকে জিজ্ঞেস করলো যে দাদা তোমার বয়স কত? তো তখন তিনি বললেন যে প্রায় 11,500 বছর ওনার বয়স, এবং উনি বেশ পুরনো একজন জিন, এবং এই অত্র অঞ্চলে যেসব জিনিরা বসবাস করে তাদের থেকে সবথেকে বেশি বয়স্ক জিন তিনি আর কি।
তো তখন আমি নিজেই অবাক হলাম যে আমরা একে তো 70-80 বছর বা 100 বছর বাঁচতে গেলেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে একটা জিন 3500 বছর বয়স তার, এবং তিনি এখন পর্যন্ত এরকম চিকিৎসাবিদ্যা সকলকে দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা করে যাচ্ছেন। তো তখন আমি তাকে জিজ্ঞেস করতে লাগলাম, তিনি আসলে বাংলা ভাষা বোঝেন না, বাংলা পারেন না, এরকম কোনো কিছু। তো আমি তখন তাকে পরীকে জিজ্ঞেস করতে বললাম যে উনি আসলে কত রুগীকে চিকিৎসা করিয়েছেন এখন পর্যন্ত। তো ওনার কাছ থেকে যেই জবাব আসলো সেটা আসলে অগণিত ছিল। এখন পর্যন্ত প্রায় কয়েক লাখ রুগীর চিকিৎসা করেছেন, তবে সেটা অগণিত আর কি, তিনি বলতে পারবেন না যে কত। আর ওনার কাছে প্রত্যেক দিনই অনেক রুগী আসে। তো আমরা যখন সেখানে আমার দাদিকে চিকিৎসা করানো হচ্ছিল, সেই মুহূর্তে আরও 2 জন জিন আসলো এক রুগীকে নিয়ে। তো তাকে সেই পুরনো জিনটা দেখে কিছু ওষুধ দিল, এবং ওষুধ ছিল পাতাপুতো দিয়ে যে পেস্ট করা, সেই পেস্ট জাতীয় কোনো ওষুধ, সেটা দিয়ে বলল যে ঠিক হয়ে যাবে। এবং চোখের সামনে দেখলাম সেই জিনটা ঠিক হয়ে গেল। অদ্ভুত ধরনের ডাক্তার তিনি। এবং দাদিকে তিনি আবার ট্রিটমেন্ট করতে শুরু করলেন। ওষুধ দেওয়ার পর বললেন কি যে ওষুধ আর বাকি সব কিছু দেওয়া হয়েছে, যা যা খাওয়ানোর, এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে, আর এখানে 2-3 দিন থাকতে হবে। 2-3 দিন থাকার পর আশা করি উনি সুস্থ হয়ে যাবে, এবং যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দিব। তবে তুই যেহেতু নিজে একটা মানুষ নিয়ে আসছিস, সেহেতু আমি আর কিছু বললাম না, কারণ মানুষদের এখানে আসা নিষেধ, আর যেহেতু তোর উপকার করছিল এই ছেলে, সেহেতু আমি এটা মেনে নিলাম। আর চিকিৎসা করার পর ওদের এখান থেকে কিন্তু চলে যেতে হবে। তো তখন পরীটা বলল আচ্ছা ঠিক আছে, এবং আমাকে বলল যে আসলে উনি এই মানুষজনের চিকিৎসা করান না, ঠিক অনেক আগে করাতেন, তবে মানুষরা খারাপ হওয়ার কারণে মানুষের কাছে যায় না। যে মানুষের মধ্যে অনেক খারাপ গোত্র আছে, আর জিনাদের চিকিৎসা মূলত করে থাকেন, আর সমস্ত ধরনের মানুষের চিকিৎসা উনি করে থাকেন। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে আচ্ছা, ওনাকে অনেক ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। তো যে গোত্র জিনের সঙ্গে দেখা হয়েছিল, সেই জিনটা ছিল মুসলিম জিন, এবং অন্যত্র সকল জিনদের থেকে অনেক ভালো, এবং ওই মুরব্বী লোকটাও বেশ ভালো। তো মুরব্বী লোকের বাড়িতেই 3 দিন থাকার জন্য আমাদের অনুমতি মিলে গেল, এবং অনুমতি করলো। এবং রাত্রেবেলা আমাকে যে ঘরটার ভিতরে থাকতে দেওয়া হলো, সে ঘরটা ছিল পাথরের ঘর। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম। তো দাদিকে আমি এটা পাথরের ওপর শুয়ে রাখছি, এবং এরা বিছানা খাটটা সব কোনো কিছু ব্যবহার করে না, একদম সোজা পাথরের ওপর ঘুমায়, এবং পাথর দিয়ে মূলত খাট তৈরি করা। সে খাটের ওপর শুয়ে আছি। এত চমৎকার লাগছিল সেখানে ঘুমাতে, এক মুহূর্তের ভিতরে কখন যে ঘুমাই গেলাম জানি না। পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর দেখি কি যে চারিদিকটা বেশ সবুজ শ্যামলে ভরা, এবং পাথরের ওই পাশের প্রান্তে বড় একটা বনের মতো আছে, এবং আশেপাশে মেঘ দিয়ে ঢেকে আছে। তো আমি যখন ওই ঘুম থেকে উঠে আশেপাশে যাওয়ার জন্য চেষ্টা করি, থেকে কিছু দূরে খুব বড় একটা বিরান ভূমি, এবং সেটা নিচে, এবং আমি যেখানে আছি সেটা পাহাড়ের একটা জায়গা, এবং সেই পাহাড়ের ভেতরের ওই জায়গাটায় হচ্ছে ওই বুড়ো লোকটা থাকে, এবং যেসব জিন এখানে আসে তারা মূলত হচ্ছে কি উড়ে উড়ে চিকিৎসা নিতে আসে। এতে তো উঠতে পারে, এতে তো কোনো লিমিটেশন নাই। তো আমি যখন ওখান থেকে ঘুরে সেই ঘরের কাছাকাছি, উঠানের কাছাকাছি আসি, তখন 3 জন জিন সেখানে আসে, এবং এসে আমাকে ধরে উঁচু করে ফেলে, এবং এক প্রকার শূন্য ভাসিয়ে ফেলে। তারপরে হাত ছাড়ায়। তো তখন তারা কি বলল আমি জানি না, তবে তারা কিছু একটা বলছে এবং হাসাহাসি করছে। ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধ জিনটা সেখান থেকে বের হয়ে আসে, এবং বলে যে তোরা কি করতেছিস। তো তখন তারা সঙ্গে সঙ্গে ওকে নিচে নেমে দেয়, এবং এক পকেট ফেলেই দেয়। তো ফেলে দেওয়ার ফলে আমার পায়ের এক চাচা গামে আঘাত পায়, এবং সেই সঙ্গে সঙ্গে সেই পরি মেয়েটা আসে, এবং এসে সেই জিন 3 জনকে বকে, এবং বলে কি যে ও আমাদের মেহমান। তো যাই হোক, সেই পরি মেয়েটা আমাকে এখানে নিয়ে আসে, এবং তারপর বলে কি যে আপনি ঘর থেকে বেরোছেন কিসের জন্য। এই মেয়েটার কাহিনী আমি বুঝি না, যে কখনো আপনি, কখনো তুই, তুমি এরকম করে বলে, এবং পরি মেয়েটা একটু পাগল কিসিমের, সেটা দেখে বোঝা যাচ্ছিল। এবং সে আমাকে বলল যে ঠিক আছে, আর কোথাও একা একা যাবি না, ঠিক আছে, আমাকে ছাড়া। তো সকালবেলা উঠে দেখলাম যে দাদি খানিকটা সুস্থ হয়েছে, এবং দাদির যে সমস্যা হয়েছে, এখানকার চিকিৎসকরা বলছিল যে উনি আর বাঁচবেন না। তো সেই জিন তাকে চিকিৎসা দেওয়ার প্রথম দিনই এত পরিমাণ সুস্থ যে সে উঠে বসলো। এই কয়েকদিন সে উঠে বসেও নাই। সে তখন উঠে বসার সঙ্গে সঙ্গে আমাকে বলল যে এটা কোন জায়গা, এবং তুই সেই জিনটাকে, পরিটাকে কি করছিস, তোর ঘাড়ে জিন আছে, সেই জিনটা কই, এটা কোথায় নিয়ে আসছিস আমারে। তো তখন সেই বৃদ্ধ জিনটা ঘরে প্রবেশ করলো, আর সে পরি মেয়েটা সঙ্গে সঙ্গে, আমি তো প্রবেশ করলামই। তো দাদি তখন বলল যে এটা কোথায়, এবং আপনারে দেখে একটা জিন মনে হচ্ছে। তো তখন সেই বৃদ্ধ লোকটি বলল কি যে হ্যাঁ, আমি একটা জিন, আর আপনার যে জিন দেখার ক্ষমতা আছে, বা আপনি যে জিন দেখলে চিনতে পারেন, সেটা আমি জানি, এবং আপনাকে কেন যেন চেনা চেনা মনে হচ্ছে। তো ওই মুহূর্তে দাদি আসলে তখন খানিকটা সুস্থ অনুভব করে, এবং দাদিকে যখন বলা হয় যে এই মেয়েটাই আপনাকে সুস্থ করছে এবং এখানে নিয়ে আসছে এবং এখানকার ওষুধ দেওয়া হয়েছে, তো তখন আমার দাদি বলল যে আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, কিসের জন্য আমি জানি না, কোনো এক সময় মনে হয় আপনার কাছে আসছে এবং এই জায়গাটা আমার চেনা চেনা মনে হচ্ছে। তো তখন দাদির মনে পড়ে গেল যে দাদা একবার অসুস্থ হয়েছিল, এবং দাদার সঙ্গে জিনের ভালো পরিচয় ছিল। তো সেই জিন আমার দাদাকে এখানে নিয়ে আসছিল, এবং দাদি তখন এখানে আসছিল, এবং এই অত্র অঞ্চলে যত জিনেরা থাকে
থাকে সেই জিনেরা এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে এবং এরকম আরও কয়েকটা বৌদ্ধ আছে যারা কিনা এখন পর্যন্ত চিকিৎসা করায় থাকে। তো তখন দাদি চিনতে পারলো যে আমার স্বামীকে আপনি চিকিৎসা করাইছিলেন আজ থেকে আরও প্রায় 30 বছর আগে, এবং 30 বছর আগে উনি আপনাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিল। ওনার এক জিন বন্ধুর সঙ্গে এখানে আসছিল মেবি, এবং সেখানে আসার পর তিনি এখান থেকে চিকিৎসা হয়ে গিয়েছিল। তো তখন সে বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ, এর আগে আমি 2 জন মানুষের চিকিৎসা করাইছি, তার মধ্যে একজন ছিল আপনার স্বামী, আমি চিনতে পারছি। এবং ওই সময় আপনার চেহারা তো এরকম এত ছিল না, আর যুবক ছিলেন, যুবতী ছিলেন আপনি। তো তারপর দাদি বুঝতে পারলো যে আসলে এই হচ্ছে সেই জায়গা যেখানে সে কিনা এর আগেও আসছে এবং এই চিকিৎসা করানোর জন্য সে আসলো। তারপর পরিমেয়কে যখন সে দেখলো, প্রথম তো সে ভয় পাইছিল এবং বলল যে না, মেয়েটা ভালো আছে এবং আমার চিকিৎসা করানোর জন্য এখানে আসছে। তো সকল কথা তখন সে শুনলো যে এরকমভাবে ওদিনকে তাকে বাঁচাইছিল বলে পরিমেয়টা হচ্ছে গিয়ে এখন আমার দাদিকে বাঁচানোর জন্য মূলত এখানে আসছে এবং এখানে নিয়ে আসছে শুধুমাত্র দাদিকে চিকিৎসা করানোর জন্য। এবং এই পরিমেয়টা খারাপ কোনো পরি না, সে ভালো একটা পরি, এবং তার নাতির উপর যে ভর করেছে সেটা মূলত হচ্ছে গিয়ে তার নাতিকে সাহায্য করার জন্য, কোনো খারাপ কোনো কিছুর জন্য না। দাদিকে অন্ততপক্ষে শান্ত করা গেল, সেটা ভেবেই আমি বেশ খুশি ছিলাম। পরিটা তখন আমাকে ওই পাহাড়ের পাশেরই একটা অন্য জায়গায় নিয়ে এসেছে, যে জায়গাটা খুব সুন্দর এবং সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছিল এবং মেঘগুলো থোকায় থোকায় জমে আছে, এবং এত উপরে আমি কোনোদিন উঠি নাই, যে জায়গা দেখে আমার খুব আনন্দ লাগতেছিল এবং খুব ভালো লাগতেছিল। বলল কি যে আমরা এসব জায়গায় থাকি এবং সাধারণত মানুষের জগৎ থেকে একটু দূরে থাকি, আর মানুষরা খুব খারাপ হয় সেটা আমি জানি। তবে সেদিনকে এক প্রকার মারামারি করতে করতে আমরা মানুষের ওখানে পৌঁছে গিয়েছিলাম, এবং তোমার সামনে গিয়ে যে পৌঁছবো সেটা আমি জানতাম না। আর তুমি আমাকে মাফ করে দিও, কারণ হচ্ছে তোমাকে আমি মাঝে মাঝে তুইকারি বা ধমকা ধামকি দেই। আসলে আমি একটু রাগী, তো এই কারণেই মূলত হচ্ছে এরকমটা করি। তবে তুমি এসব বিষয়ে রাগ করো না। তো আমি তখন বললাম যে না, রাগ করার কি আছে, তুমি রাগী বলেই তো তোমাকে এত ভালো লাগে এবং তুমি খুব সুন্দর। এই কথা বলার পর মেয়েটি কিঞ্চিত হাসলো এবং বলল কি যে তোমাকে আমার সুন্দর লাগে, আমাদের এই পরীর জগতে আরও কত সুন্দর সুন্দর মেয়ে আছে জানো, কত সুন্দর সুন্দর পরী আছে, সেখান তো আমি কিছু না, বলতে পারো আমি আমাদের এই অঞ্চলের সব থেকে কুষ্ঠিত পরী। এই কথা বলার পরে বললাম যে কুষ্ঠিত পরী তো সুন্দর হয়, তাহলে সব থেকে সুন্দর পরী কত সুন্দর হবে। তো সে বলল কি যে না, তুমি বানায় বলতেছ। তো যাই হোক, ওদিনকে বিকেলবেলা তার সঙ্গে অনেক ঘোরা হলো, কথা বলা হলো, সে বিভিন্ন জায়গার ফল আমাকে খাওয়ালো, যে জঙ্গলটা দূর থেকে দেখেছিলাম সেই জঙ্গলটা পর্যন্ত নিয়ে গেল, এবং দ্বিতীয় দিন সে আমাকে বাসায় দিয়ে গেল। এবং দিয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা যখন উঠে দেখলাম যে দাদি অনেকটা সুস্থ হয়ে গেছে এবং সে হাঁটাচলা করতেছে, যে বসতে পারতো না সে এখন হাঁটাচলা করতেছে। তো সব মিলে সেই বৌদ্ধদেরকে যে যাক, উনি এখন সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো তাদের বয়স হয়েছিল অনেক, তো ওই বয়সে ডাক্তাররা যখন বলে যে না উনি বাঁচবেন না, তো এটা আসলে সত্য বলেই মেনে নেয় সকলে। তবে এখানে আসার পর এটা অলৌকিক ব্যাপার ঘটল যে তিনি বেঁচে গিয়েছেন এই যাত্রায়, তার হায়াত ছিল। তো দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন আসলো আমাকে চিকিৎসা এখান থেকে চলে যেতে হবে, যেহেতু ওই বুদ্ধদের নিয়ম যে এখান থেকে থাকতে পারবে না, উনি 3 দিন পরে সুস্থ হয়ে গেলে চলে যেতে হবে। তো ওই দিনকে চিকিৎসা দেওয়ার পর আমার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল, যেটা কিনা আসলে আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না। এবং পরিমেয়টা আমাকে সমেত, আমার দাদিকে সমেত আমার বাড়িতে দিয়ে গেল, এবং দিয়ে যাওয়ার পর বলল যে ঠিক আছে, তোমাদেরকে দিয়ে গেলাম এখানে, আর যদি কোনো সমস্যা হয় বা আমাকে লাগে কখনো, তাহলে তুমি আমাকে ডাক দিও, আমি চলে আসবো। হয়তো সাথে সাথে আসতে পারবো না, তবে আসবো। এবং যাওয়ার সময় তার হাত থেকে একটা আংটি আমাকে খুলে দিয়ে গেল, বলল কি যে এই আংটিটা তোমার কাজে লাগবে, এবং এই আংটিটা ধরে তুমি যখন আমাকে ডাক দিবে তখন আমি সাথে সাথে এসে যাব। এটা আমার আগে দিয়ে যাওয়া ছিল। আর তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তোমার দাদি দীর্ঘজীবী হোক, তিনি বেঁচে থাকুক, সেটাই আমি চাই, এবং আমার কাছে তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তো পরীটা তখন এই কথা বলে আমাকে একটু জড়িয়ে ধরে বলল কি যে তোমার সঙ্গে আবার দেখা হবে, তাই বলে এসে সে সেখান থেকে চলে গেল। এবং যাওয়ার পর তারপর তো আমার জীবন ঠিকঠাক মতো চলছিল, আর পরী আমার কেন যেন ওই কয়েকদিন থেকে ওর প্রতি একটা অন্যরকম মায়া জন্মাতে শুরু করলো। ওকে দেখতে খুব সুন্দর, খুব মায়াবতী ছিল। তো আমি ঠিকই পরের দিন ডাকলাম আবার। তো ডাকার পর বলল কি যে কী ব্যাপার, আমাকে ডাকলে কিসের জন্য? তা আমি তখন বললাম যে আসলে তোমার কথা খুব মনে হচ্ছিল, আসলে একটু গল্প করি যদি কোনো সময় ব্যস্ততা না থাকে। তো সে তখন বলল আচ্ছা ঠিক আছে। তো তারপর গল্প করার এক পর্যায়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো যে বাবা মা কোথায়। তো আমি তখন বললাম যে ওনারা মারা গিয়েছেন অনেক আগে, দাদুর কাছে মানুষ হয়েছি, এরকম করে চলাফেরা করি আমি। তো পরি তো বলল যে এইসব বিষয় তো আমি টুকটাক মোটামুটি জানি, তবে আমার মনে হয় যে তোমাকে আমার হেল্প করা উচিত, এবং সেটা আমি এখন থেকেই তোমাকে করব। তোমার চলাফেরা বা যে যা কিছু দরকার হয় সেসব বিষয়ে আমি তোমাকে হেল্প করব, এবং আশা করি যে তোমাদের এরকম পরিস্থিতি থাকবে না এবং তুমি অনেকটা পরিবর্তন হয়ে যাবা। তো তারপর থেকে সেই পরিটা হেল্প করতে শুরু করলো, বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে হোক বা সহায় সম্পত্তি, ধন সম্পত্তি যেভাবে দিয়ে হোক হেল্প করতে শুরু করলো। এবং একটা পর্যায়ে প্রায় এর 2-3 বছরের মধ্যে আমার পরিবর্তন অবস্থান সমস্ত পরিবর্তন হয়ে গেল, এবং সকলে দেখে বলতে লাগলো যে তোর কি এমন হলো যে এরকম অবস্থান পরিবর্তন হয়ে গেল, এবং হঠাৎ করে এরকম আঙ্গুল খেলো, কলা গাছের মতো অবস্থা হয়ে গেল, বাড়িঘর দূর পাকা হলো,
এবং আমার টাকা পয়সা বেশ খানিকটা হয়ে গেল, কারণ পরীটা আমাকে এমনভাবে হেল্প করেছিল সেটা আমি বলতে পারছি না। তবে পরীটি আমার জীবনের একটা অন্যরকম অধ্যায় হয়ে থাকবে। যদিও আমি পরীটাকে পছন্দ করতাম, কিন্তু সে তার দিক থেকে কোনো আগ্রহ দেখায়নি যে সে আমাকে ভালোবাসে কিনা বা পছন্দ করে কিনা। এর পরবর্তীতে আমি একটা মেয়েকে বিয়ে করি এবং সেদিনও সে এসেছিল এবং এসে আমাকে অভিনন্দন জানায়। তবে সে যে আমাকে পছন্দ করে কিনা সেটা না জেনেই তো আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারি না, কারণ সে আমাকে অনেক সাহায্য করেছে, তার প্রতি অনেক কৃতজ্ঞ, সেজন্য আমি কিছু বলতে পারিনি। তবে আমার যতটুকু মনে হয় যে হয়তো পরীটা আমাকে পছন্দ করত। তার সঙ্গে মেলামেশা করেছি যেহেতু কয়েকবার, বা তার সঙ্গে ঘুরেছি, সে আমার সঙ্গে এসেছে, থেকেছে, আমাদের বাড়িতে খেয়েছে, তো সেহেতু আমার প্রতি তার কীরকম চিন্তাধারা ছিল আমি বলতে পারবো না। তো ওর পরের থেকে যখনই ডেকেছি, ইভেন এমনকি এখন পর্যন্ত তাকে যদি আমি ডাকি তাহলে সে চলে আসে। এখন তো আমার পরিবার বেড়েছে, সমস্ত কিছু বড় হয়েছে এবং এলাকার অনেক প্রভাস লোকের কাতারে পড়ে গিয়েছি, কিন্তু আমার এখনও তার কথা মনে পড়ে। অবশ্যই তাকে আমি ডাকি না, সে আংটিটা এখন পর্যন্ত আমার হাতে আছে এবং ডাকলে সে আসবে, এখনও ডাক দিলে এখনই সে আসবে। তবে তাকে ডাকতে ইচ্ছা হয় না, কারণ একদিন সে বিরক্ত হয়ে বলেছিল যদি কোনো কাজ না থাকে তাহলে আমাকে বিরক্ত করবে না। তো এর মাঝখানে দাদি মারা গিয়েছে, আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, অনেক বছর পেরিয়ে গিয়েছে। হয়তো যেখানে আমার কোনো সম্পত্তি ছিল না, যেখানে আমি একসময় কামলা খাটতাম, সেখানে হয়তো এই পরীর বদলতে আমি হয়তো আমার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এবং দাদিকে আমার খুব মনে পড়ে এবং সেই জায়গার কথা, কারণ তিনি থাকতেই এই দিনগুলো আমি পার করেছি। তারপরে অনেকগুলো বছর হয়তো মাঝখানে কেটেছে, কিন্তু দাদি এবং সেই পরী দুজনের শূন্যতায় আমাকে অনেক ভোগায়। যদিও বললে সেই পরীটা চলে আসবে যে কোনো সময়, কিন্তু আমি চাই না যে সে আর আসুক, কারণ হয়তো তার প্রয়োজন আমার জীবনে আর নেই, কিন্তু তাকে আমি বিরক্ত করতে চাই না, বা সে আসলে আমার খারাপ লাগে। মূলত হচ্ছে এই কথা যে তাকে আমি পছন্দ করতাম, এমনকি তার পছন্দের সেই ঝাল এখন পর্যন্ত আমার মনে রয়েছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছে বেশ ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি মিজু আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন MS স্টোরি বক্স। MS স্টোরি বক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।